আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ। আমার পরিচয় আলাদা কিছু নয়। সকালে ঘুম থেকে ওঠা, চা বানানো, রান্না করা, সংসারের টুকিটাকি কাজগুলো গুছিয়ে করা আর নিজের সব স্বপ্নগুলো তুলে রাখা এক কোণায়। কখনো মনে হয় আমিও তো কিছু করতে পারতাম নিজের জন্য, তবুও নিজের স্বপ্নগুলো ভাঁজ করে রেখে সংসারের খাতায় হিসেব করি। রান্নাঘরে ধোয়ার ভেতর থেকেও আমি আমার আশার আলো খুঁজি। হ্যাঁ, আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, কিন্তু আমারও স্বপ্ন আছে। আর আমি জানি একদিন আমার এই ছোট গল্পটাই হবে অনেক নারীর অনুপ্রেরণা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে সারা দিন সংসারের টুকিটাকি অনেকগুলো কাজ করব, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাশাপাশি আমার জীবনের কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গল্প শুধু আমার না, সব মধ্যবিত্ত নারীর। একটা তোষক, দুইটা বালিশ আর কিছু হাঁড়ি পাতিল নিয়ে সংসার জীবন শুরু করেছিলাম। শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। মধ্যবিত্তের শখ বা প্রয়োজন পূরণ করতে অনেক ধৈর্য ধরতে হয়। আমার জীবনের গল্পের পাশাপাশি আমার আপুদের কমেন্টসের কিছু আজকে উত্তর দেব। তো গল্পের প্রথমে একটু বলে নিই। আসলে আমার জীবনে গল্প হচ্ছে কি, আমার বিয়ের পরে যখন আমার ননসের বাসায় যাই, তখন আমার সাথে কি হয়েছিল আর সেখান থেকে আমি কিভাবে নিজেকে এতটা শক্ত করে সংসারের হাল ধরার অনুপ্রেরণা পেয়েছি, সেটাই বলবো। আশা করি এই গল্প থেকে মধ্যবিত্ত পরিবারের আমাদের সকল নারীরই কিন্তু শিক্ষা নেওয়া উচিত। আর শিক্ষা নেওয়া উচিত নয়, শিক্ষা নিতে পারবেন। কারণ হচ্ছে কি, যেহেতু আমি শিক্ষা নিয়েছি, সেক্ষেত্রে আশা করি আপনারাও শিক্ষা নিতে পারবেন। তো যাই হোক, মূল কথায় চলে যাই। বিয়ের পর আমার বড় ননাসের বাসায় প্রথম যেদিন যাই, আমি শুধু তাকিয়ে তাদের ফার্নিচার দেখছিলাম। ঘরটা কত সুন্দর গোছানো, প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা আলমারি, অথচ আমার ঘরে একটা আলমারি নেই। এটা ভাবতেই বুকের মধ্যে যেন কেমন করে উঠল। ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে, আর নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে। এই দুটোর কোনোটারই কমতি নেই আমার ননসের। নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম পাতলা একটা চেন। লজ্জায় সেটা ডেকে রাখলাম। হঠাৎ আপার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। উনি বলছিল আমার নাম মিম, কিন্তু উনি আমাকে খুব আদর করে যত্ন করে আমাকে মিমি বলে ডাকতেন, এ আর কি। তো আপা বলছিল, মিমি, শুধু এদিক সেদিক তাকালেই হবে না, খাবার সামনে রয়েছে, জলদি এগুলো শেষ করো। আপাকে কিভাবে বলবো খাবার যে আমার গলা দিয়ে নামছে না, তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা হু হু করে উঠল। না পাওয়ার আফসোস হচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর দুপুরবেলায় সবাই বিছানায় ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। বিছানার এদিকে একবার কাত হয়ে শুই, আবার ওই দিকে, এভাবে শুধু গড়াগড়ি খাচ্ছি। বিকেলে আফা তার বাড়ির চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছিল। আচ্ছা, এই পাকে একজন আফুর কমেন্টস পড়ে নিই। মাই ভিলেজ লাইফ আয়েশা, এটা থেকে একজন আপু কমেন্টস করেছিলেন, আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টস করার জন্য, আর এত সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি এভাবে আমার পাশেই থাকবেন।
আর সুলতানার লাইভ থেকে আরও একজন আপু কমেন্টস করেছিলেন যে আসসালামু আলাইকুম আপু, আপনি কিভাবে আমল করেছেন, ফলাফল পেয়েছেন জানাবেন প্লিজ। তো এটা হচ্ছে কি ওই যে সূরা ওয়াকিয়ার কথা আমি তার আগের ভিডিওতে বলেছিলাম। তো আসলে আপু আপনি এটা ফজরের নামাজের পরে এবং কি এশার নামাজের পরে 3 বার করে পাঠ করবেন নামাজের বিছানায় বসে, ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আমিও মুগ্ধ হয়ে দেখছি, এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টব ভেঙে গেছে। মুহূর্তে তার মন খারাপ হয়ে গেল, টবটার জন্য কেমন করতে রইলেন। আমি অবাক হয়ে মনে মনে ভাবছি, এত বড় লোক সামান্য টবের জন্য কি করছে। তো তিনি বোধহয় আমার অবাক হওয়ার বিষয়টা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন কিছু বলেননি। রাতে তখন আমি বিছানায় শুয়েছিলাম, তখন আপা ডেকে চাঁদে নিয়ে গেলেন। বলল, জানো মিম, এই যে সুন্দর বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ, সবগুলো আমার ধৈর্যের ফল। তোমাদের ভাইয়ের বেতন কিন্তু শুরুতে বেশি ছিল না, আর বেতনের প্রয়োজনীয় কিছু জিনিস হলেও শখের কিছু কিনতে পারতাম না। আমি রোজ তার থেকে সামান্য টাকা চেয়ে রাখতাম। তবে তোমার ভাইয়াও সাহায্য করেছে, আমাকে টাকা জমাতে দিতে কখনো কার্পণ্য করে নাই। আমাকে যে টাকাটা দিত তোমার ভাইয়া, সেটা তার ভাড়ার টাকা ছিল। আমি জানতামও না ওই টাকাটা যে তার ভাড়ার টাকা ছিল। সেখান থেকে সে আমাকে 10-20 টাকা করে দিত, তা আমি সেগুলোই জমিয়ে রাখতাম। যখন যা পেরেছিল ভাইয়া নাকি তাই দিয়েছিল, কখনো বেশি কখনো আবার কম। একেবারে স্বল্প আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনে ছিল প্রচুর আগ্রহ। ভাইয়ার প্রচুর আগ্রহ ছিল, তার জিনিসগুলো কিনে দেওয়ার জন্য পছন্দের। কিন্তু ওই যে একটা কথাই বলে না, শখ থাকলেও সাধ্য ছিল না বেচারার। আচ্ছা, এই পাকে আরেকজন আপুর কমেন্টস পড়ে নিই। সেটা হচ্ছে রত্নাস লাইফস্টাইল থেকে আপু বলেছিলেন, তোমার ঘরের পর্দাগুলো এত ভালো লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আপু সূরাটি কিভাবে আমল করেছো একটু বলে দাও প্লিজ। অনেক অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ, আমার পর্দাগুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আর সূরাটি আমি আমল করেছি ফজরের নামাজের পরে নামাজের বিছানায় বসে 3 বার, এবং কি এশার নামাজের পরে নামাজ শেষে নামাজের বিছানায় বসে 3 বার। এভাবে আমি দিনে 2 বার করে আমল করেছি, সকালে এবং সন্ধ্যায়। আপু তুমিও আমল করে দেখবা, সত্যি এই সূরাটি আমলে এত বেশি ফজিলত, যদি আমল করো তখনই বুঝতে পারবা। আরেকজন আপু বলেছে, শিরিনা আক্তার আপু। তো আপু বলেছে, প্রতিটা মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় থাকবে, এটাই স্বাভাবিক। আপনার জন্য অনেক অনেক দোয়া করি আপু, যেন সবসময় ভালো থাকেন আপনার পরিবার নিয়ে। হ্যাঁ আপু, সবসময় এভাবে দোয়া করিও, এভাবে পাশে থাকিও। তোমাদের ভালোবাসা আসলে অনেক শক্তি, এবং কি তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু হয়তোবা ভালো কিছু আশা করতে পারছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দোয়া করো সবসময়, আর আমিও দোয়া করি তোমরাও সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, তোমার পরিবার নিয়ে যেন তুমিও সবসময় ভালো সময় কাটাতে পারো। পরের কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে বলি। তো অবশ্য ভাইয়ের কিন্তু সাধ্য ছিল না আপুকে কিছু কিনে দেওয়ার জন্য, সেটাই আপু বলছিল আর কি। অবশ্য আমার টাকা ভাই আপুর নাকি টাকা জমানোর অনেক ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই। তো আপু বলছিল অবশ্যই আমার টাকা জমানোর, সত্যি কথা বলতে মিম জানো, ছোটোবেলা থেকে অনেক অভ্যাস ছিল। তা আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়লো, তোমার ভাইয়ারও বেতন বাড়তে শুরু করলো। এখন এই যে এত ফার্নিচার দেখছো, এগুলো একসাথে বানানো নয়। আমার সংসার জীবনে শুরু থেকে একটা একটা তৈরি করেছি, শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ। প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো। জানো মিম, দীর্ঘ অপেক্ষার পর সব কিছু গোছাতে পেরেছি। তাই আমার সামান্য টপ ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয়। শুধু টপ না, আমার সংসার যদি কোনো কিছু একটু নষ্ট হয় বা একটু ভেঙে যায়, আমার তো পুরো কান্নায় চলে আসে, কারণ এগুলো আমার কষ্টে অর্জিত। আমি এক নাড়াগাড়ে আপার কথাগুলো শুনছিলাম, এত
মনোযোগ দিয়ে শুনছিলাম আপার কথাগুলো, শুনে আমার চোখে মানে পানি একেবারে টলমল করছে আপার কথাগুলো শুনে, আর হৃদয়টা কেমন জানি কেঁপে উঠল। কিন্তু আপার শেষের কথাটা লজ্জায় পেয়ে মাথা নিচু করে ফেললাম। রাতে ঘুমানোর সময় ভাবছি আপার বিয়ে হয়েছে 30 বছর, আর আমার তো 3 বছরও হয়নি। 3 বছরের সংসারের সাথে 30 বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি। অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। অন্য কারো চাকচিক্য দেখে তার মতো পাওয়ার জন্য আফসোস করতে হয় না। একদিন আমারও একটা ঘর হবে, পুরো ঘরটা থাকবে মনের মতো সাজানো। অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর উপর ভরসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বিয়ের 17 বছরে এসে আমিও ধৈর্যের ফল পেয়েছি। ধৈর্য ধরতে ধরতে 17 বছর পার করে দিলাম। আমি তখন নিজে একটি বিষয় উপলব্ধি করতে পারলাম যে কখনো কারো সংসারের দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে হীনমন্যতায় ভুগতে হয় না। সৎ থাকা ভালো, তবে নিজের ইনকাম 5 টাকা হলে 500-তে চোখ গেলে মানানসই। কিন্তু 50,000 টাকার মধ্যে চোখ যখন দেওয়া হয়, জিনিসটা তখন কেমন জানি বেমানান এবং কি বিলাসিতার পর্যায়ে পড়ে, তাই না? তো সে কারণে মানে এই গল্পটা থেকে আসলে আমি বিশ্বাস করেন আমার জীবনের ঘটে যাওয়া এই গল্প থেকে আমি কত কিছু শিখেছি। তখন যদি আপার এই কথাগুলো না শিখতাম তাহলে জীবনে এতটা উন্নতি করতে পারতাম না। আপার ওই কথাগুলো শোনার পরে বিশ্বাস করেন আমার মানে নিজের মধ্যে নিজেকে শক্ত করে সংসারে ধরে রাখার জন্য অনুপ্রাণিত হয়েছি। নিজেকে কিভাবে কাটিয়ে উঠবো, নিজেকে কিভাবে একটা সংসারকে ম্যানেজ করতে হয়, এত সুন্দরভাবে পরিবারকে ম্যানেজ করতে হয়, আমি কিন্তু সেটা আমার ননাসের কাছ থেকেই শিখেছি। আসলে শেখার কোনো বয়স নেই, আমরা ছোট বড় সবাই সবার কাছ থেকে শিখতে পারি। আর আপার কাছ থেকে আমি এই জিনিসটা শিখে বিয়ের এখন 17 বছরে আলহামদুলিল্লাহ অনেকটাই আপার লেভেলে পৌঁছে গেছি। তো আমি এটা বলার উদ্দেশ্য যে আমরা মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু আসলে লড়াইটা অতটাও সহজ নয়, খুব কঠিন সময় পার করতে হয়। খুব কঠিন সময় পার করেই কিন্তু একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তোলা যায়, ঠিক না? আসলে আমরা অনেক সময় কি হয়, কারো বাসায় যখন যাই, কারো সুন্দর সুন্দর জিনিস বা ইদানিং অনলাইনে অনেক আপুদের ভিডিও দেখে হঠাৎ মনটা খারাপ হয়ে যায়। আমার যদি এটা থাকতো, আমার যদি ওইটা থাকতো, তাহলে আমার ভিডিওটা আরও সুন্দর হইতো, আরও বেশি ভিউজ পাইতাম, আরও মানে আপুরা আমার ভিডিওর প্রতি অ্যাট্রাকটিভ হইতো, তো আমি আরও ভিউজ পাইতাম এরকম। তো আসলে এটা আমরা ভাবতেই পারি, যদি আমাদের সেরকম ইনকাম না থাকে, সেরকম ইনকাম সোর্স না থাকে, তাহলে তো আমরা এটা নিয়ে ঘরের মধ্যে অশান্তি করতে পারবো, কিন্তু এটা তার কিনতে পারবো না। তো সে কারণে আমি সব মধ্যবিত্ত ফ্যামিলির আপুদেরকে বলবো, প্লিজ ধৈর্য ধরবেন। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ আপনাকে এত ভালো ফল দিবে, এত ভালো ভালো ফলাফল পাবেন আপনি জীবনে। আসলে তখন মানে মনে করবেন, আমি যেমন এখন আমার ননাসের কথা মনে করি, তখন নিশ্চয়ই আপনারা বলবেন যে কোনো একজন আপু ছিল যেরকম একটা গল্প বলেছিল। আসলে এটা গল্প না, সত্যি কথা বলতে কি এটা আমার জীবনের একটা মানে অংশ, যেটাকে নিয়ে আমি এভাবে নিজেকে তৈরি করতে পেরেছি। এটা যদি আমি তখন উপলব্ধি না করতে পারতাম, তাহলে হয়তো আমি এই জায়গায় কখনো পৌঁছতে পারতাম না। তখন কিন্তু আপনাদের ভাইয়ের ভালো কোনো ইনকাম ছিল না। ধৈর্য ধরতাম আর বলতাম যে অনেকে এত বড় বড় উঁচু বিল্ডিং করলো, অনেকে এত ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আমি কেন ভালো খাইতে পারতেছি না, ভালো পড়তে পারতেছি না? তো আসলে কারো জিনিস দেখে হিংসা করতে নেই। কারো জিনিস দেখে যদি হিংসা করা হয়, তাহলে কিন্তু সে কখনোই উন্নতি করতে পারবে না। এই যে বললাম, একটা বালিশ, 2টা বালিশ আর একটা তোষক নিয়ে, কিছু হাঁড়ি পাতিল নিয়ে সংসার জীবনটা শুরু করেছি। সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন আমার সংসারটা অনেক বড় হয়েছে, অনেক বিস্তৃত হয়েছে, দেখেই চোখ জুড়িয়ে যায়। তো
তো তখন কিন্তু মানে শোয়ার মতো জায়গাও পাইতাম না, মেঝেতে শুইতে হইতো, ঠিকমতো রান্না করতে নুন আনতে পান্তা পুরাতো, এরকম একটা সময় ছিল। তো সবার এরকম একটা সময় আসে, আবার চলেও যায়। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।